এই, তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে তো কোনো মিলেই দেখতে পাচ্ছি না। ধুর। বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটে ছুরি গলায় চালিয়ে দিব। এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা ছোট্ট তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এসব? আরে এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ বাঁচাও আমাকে, মেয়েটা তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রী মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিসও তো করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলপালিশ দিয়ে রাখছেন। ধ্যাৎ। কার কাছে শুনেছ? হ্যাঁ, কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি গিয়ে ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে? শো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমাই না। তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া আর পাকিস্তান করে রাখছো। এই পিচ্ছি, চুপ করবি? আমার জীবনটাকে নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বল, কি বলবি? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই, কতবার বলবো তোকে আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরে তো প্যাচ প্যাচ করছিস কেন? হ্যাঁ, আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 কবুল বলেছি, তখন থেকেই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবেই আল্লাহর কাছে চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমোবে নাকি নিচে নামিয়ে দেব? যত সব, জীবনটাকে শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে তা আমি কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁটটাকে মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিলাম। এ মেয়ে বাসর রাতে শখ জেগেছে, নাক টিপ দিলে দুধ বেরোয় আসবে, সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি করছে। যত সব, হিটলারটা আমার জীবনটাকে যেভাবে নষ্ট করে দেবে তা আমি কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে, থাক বলবো, পচা বের হয়। দুধ, দুধ তো বের হয় না। আল্লাহ, কোথায় রেখেছ ভাই? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। হুম, সত্যি বললে ডেভিল হয়ে যায়, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কি করবোটা কি? পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আবার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তে খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে
একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বেরোচ্ছে। এ কি, পিচ্চিটা ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। থাপ্পড়টা বোধহয় জোরে লেগেছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? আসলে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, হিটলারটার জন্য করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটাকে মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই, চুপ করবি? তোকে স্ত্রী হিসাবে কোনো দিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে এই নয় যে তাকে বউ হিসেবে মেনে নেওয়া। এই বলেই বালিশটাকে নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দেব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে সোফায় শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। তোবার শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্ছি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও, আপনাদেরকে তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি জিশান আহমেদ রাজ। অনার্স কমপ্লিট করে বাবা মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রূপের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্ছি, কি করছো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমোতে পারি না। যত সব। এই, কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখেছি তো তোমার যে আমি কি করব? আপনি আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমাই, তুই ঘুমাবি। ঘুমা বলছি। আপনার স্বামী আমাকে কাপড় খুলে ঘুমোতে দেয় না। কথাটা বলতেই মুখটাকে চেপে ধরলাম। এই, তোমার কি হয়েছে বলো তো? এসব কথা কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমোতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলে ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটার কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে কাপড়টাকে গায়ে রাখতে বলে সে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি বলে চিৎকার করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বালিশটাকে নিয়ে বিছানায় রাখতেই দেখি কথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমোতে পারে না। এই, ওঠো। অন্যদিকে তাকিয়ে কথাটা বললাম, ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই কথার ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দিন। আমি পরতে পারি না? বড় বড় কথা তো বলতে পারো। আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলে আমিও তোমাকে কাপড় পরিয়ে দেব না। নিচেই পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। আরে আরে, এই পিচ্ছি, চুপ চুপ। এর মাঝেই আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে ধরতেই, রাজ, তুমি আমাকে এইভাবে ঠকালে? তুমি কি করে পারলে আমাকে না জানিয়ে বিয়ে করতে? এখন আমার কি হবে? বেঈমান, ধোঁকাবাজ। আমি এখনই সুইসাইড করব। সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটাকে বের করে নিচ্ছে। কি বলবো কিচ্ছু ভাবতে পারছি না। তারপর সাথীকে বললাম কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম ওই মেয়েকে কেবিনেটে 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝে ডিভোর্স দিয়ে দেব। এই বলেই সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটাকে রেখে দিলাম। পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজাটাকে লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজাটাকে লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ, দরজাটা খোলো। আর এমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দিই, পিচ্চিটা যদি ভুল কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দেব তখনই পিচ্চিটা দরজা খুলল। কি বললা? আমি তোমার পিচ্ছি বউ?
তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো? হ্যাঁ, আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দেবে। আরে না না, মজা করছি। আমার বউটা কত কিউট। হ্যাঁ, মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ? আমি বাবাকে ঠিক বলে দিব। প্লিজ কথা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিভ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসরাতে কিছু করছো? না বিড়াল মারছো? নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিভ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব, বলবো যে তুমি। আচ্ছা বলছি, বাবা, ও বাবা। কথাটা বলার আগেই অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁটটাকে মিলিয়ে দিলাম। চোখ জোড়া বন্ধ হয়ে আছে, পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই কথাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচ্চিটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোনটাকে ধরল সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? আমি সত্যি বাঁচতে চাই না রাজ। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি? আমার যা সহ্য হচ্ছে না। তুমি আজই বিকেলে প্লিজ আমার সঙ্গে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টেয় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল রঙের শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকেই চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড থেকে রক্তকরণ হচ্ছে। সাথীর কুচকুচে কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3টে বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ, আর কত কষ্ট দেবে? জানো, যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে একটু দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটা চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে ঠিক সেভাবে জড়িয়ে ধরেছে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে থাকার পর আমি বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্নে দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। রাজ, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না। আবারও বুকের মধ্যে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা রাজ, তুমি না বলেছো ওই মেয়েটাকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। সাথীর কথাটা যেন কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দেব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল।
এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটাকে বের করে দেখি ৭৩টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। এদিকে সন্ধ্যায় বাসায় এসে দেখি কোথায় কেউ নেই। মা বলল ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমে দরজায় ধাক্কা দিয়েছি, তখনই একটা জোরে চিৎকার করে উঠল। কথার চিৎকার। কথার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, কিন্তু শরীরে কোনো কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসল। শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করতে হয়, সেটা কি তুমি জানো না? নিতে হয়তো, আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসল। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখ, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি কিংবা কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে কিন্তু বের করে দেব। পিচ্চিটা কথা শুনে কান্না করে দিল। হেঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দেব ঠিক তখনই বলল, মায়ের কথা শুনে অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটার ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁদছে। এই কথা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দেবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটা চোখের কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম, পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচ্চিটা খাটে শুয়ে থাকবার জন্য বললেও ধমক দিতেই সে আর কিচ্ছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম, কারণ কথা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়ছে। এত মায়াবী লাগে কেন মেয়েটাকে চাঁদের আলোয়? না দেখলে অজানায় থেকে যেত। হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? ওঠো বলছি। কথা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলেছি না তোকে ডিভোর্স দিয়ে দেব? কথাটা বলতেই খাটে চলে গেল কথা। আমি আবারও গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই কথা ঘুম থেকে ওঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এই বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ,
আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিস যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিচ্ছু। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিসে যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। সাথে কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে যখনই কলেজের গেট দিয়ে পার হচ্ছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতে পারছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল। সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে, ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ে আমার উপরে। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইকটাকে সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বেরোচ্ছে, বুক ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। আর বাইক সরানোর চেষ্টা করছি আমি। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইকে ধাক্কা দিতেই বাইক সরে যায়। এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে হাঁটু কেটে রক্ত বেরোচ্ছে। সাথী কান্না করে আমার শার্টটাকে ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমনটা পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিলে তুমি? তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো, ওকে তুমি ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আশ্বাস শ্রাবণ ঝর্ণাধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মারা গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমিই না এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নাও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম সে স্বপ্নগুলো অন্য কেউ দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দেবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না প্লিজ। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাপাসটা চিনচিন করে ব্যথা করছে। চোখ দিয়ে টুপ টুপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কিচ্ছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা একটু হয়তো কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, সাথী ডিভোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টো বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি কথা ছোট বাচ্চার মতো কাঁদছে।
কয়েকটি মেয়ে তাকে বোঝাচ্ছে। আমি কাছে যেতে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকিয়ে। আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? ভাইয়া, সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে এসে বলে ফেলল, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। এদিকে কথাকে বাইকে ওঠাতে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে সবটা বলে ফেলল। রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাত 9টার সময় ফোন করে দেখি বাবা 5 বার ফোন দিয়েছে। অন্যদিকে কথার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। এই, ডাকছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হাঁ করো, আমি খাইয়ে দিই। কথাটা বলেই মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় দিয়ে বসলাম। খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তুই কি চাস? আমার জীবনটাকে তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আবার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসে ডিভোর্স দেব। একদমে কথাটাকে বলে নিলাম। কথা ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানে বড় হয়েছি, তাই বাবা মার আদর পাইনি। তোমার বাবা মাকে নিজের বাবা মা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথার দিকে চেয়ে দেখি কথা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে তাকে দেখতে ইচ্ছে করছে না। এই এতিম মেয়েটার জন্যই আজ আমার সাথে মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি? প্লিজ, তোর এই অলক্ষণের চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলেই আমি শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটাকে পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা মেরে ফেলে দিই। এই, কি হয়েছে? ওঠো। আর একটু ঘুমাই। এই বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আ করে চিল্লানি দিয়ে উঠল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মা, রাতে ঘুম থেকে উঠে পা জোরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সবকিছু রেডি করে এসেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি কথার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতে দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমোতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে। গাড়ি মিস করবো আবার। কথা আর কিচ্ছু বলল না। এদিকে কথার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথী গেল কক্সবাজার। রাতের বেলা রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন। ফোন ধরতেই বলল পাশের রুমে এসো। এদিকে পাশের রুমে যেতেই সাথী 7-আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু না মনে করে খেয়ে নিলাম। সাথীকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিজের অজান্তে সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও আমার সাথে রেসপন্স করল। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়াকে মেলানোর আগেই
সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর এসে বলল, বাবু, আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে আমাদের রুমে দিয়ে গেল। কথাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। কথা কখনো সাথীকে দেখেনি। এদিকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বেরোচ্ছে। কথা আজকে সুন্দর করে সেজেছে, নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই লাগছে। কথার চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। কথা এসে খাটে বসতেই টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম। ঘটনার আকস্মিক ব্যবহারে কথা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। বলো কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন তো আমাকে? আচ্ছা বলো না, দেওয়ার মতো হলে দেব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বলবে? না কিছু না, শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নাম অনুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে দেখো। লজ্জা পাবই তো। আমি কথার কানের কাছে মুখটাকে নিয়ে গিয়ে বললাম, কাছে এসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমি ছলে কথাটাকে বললাম। কথা ছোট বাচ্চার মতো আমার বুকের মধ্যে মুখ লোকালো। আমি কথার কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কথার কাপড় চোপড়ের কিচ্ছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি তো কথাকে ডিভোর্স দেব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না। কথাকে আজ খুব খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আবার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিনটা না খাওয়াতে, তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না, কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকে বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে পিল নিয়ে বললাম, কথা পিলটা খেয়ে দাও তো। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যে বলে লাভ নেই, ক্ষমা করে দিও। সেদিন রাতে তোমার সাথে যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়ে আমি তোমাকে ফেরত দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। এদিকে আমার কথাটা শুনে কথা আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার যা মন চায় আপনি আরো বিয়ে করেন, আমি কখনো কোনো দিন স্বামীর অধিকার চাইবো না। আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়েই থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার বাচ্চাটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয় বড় হোক। প্লিজ, একটা এতিমকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনের সাথী ছাড়া কেউ নেই। এখন পিলটা খেয়ে নেবে। যদি না খাও মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও কথা, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। এ নাও পিল, আর এ নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলেই জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতের মধ্যে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না কথা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় ঠিক তেমন করেই মুখে নিল। গ্লাস থেকে একটি পানি মুখে নিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। কথাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল, কথাকে আমাদের দুজনের মাঝ থেকে সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পর কথা বলল, সেদিন কক্সবাজার মেয়েটা যা বলেছে সব শুনেছি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি কথার নামে লিখে দিবে, তাই আমাদের ভবিষ্যতের জন্য কথাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলে প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? বাবু দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো কথা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব কিছু সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমন করে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের কোনো উপায় নেই। প্লিজ কিল মি, আমাকে গলা চিপে মেরে ফেলো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো রাজ, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে সে মেয়েটা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে মেয়েটা। আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রীকে কথাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমিই না আমি এ জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে প্যাঁচ দিলাম। হাত থেকে ফেরকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে চর বসিয়ে দিলাম সাথীর গালে। আবার থাপ্পড় খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়াবে কিভাবে বাঁচবো? কথাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নেব। সাথী আমাকে ছেড়ে দিয়ে তার কপালে আমি একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতেই দেখি কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ হচ্ছিস তুই। পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটাকে টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝ রাতে ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলোর রং পাল্টেছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমোতে পারে না, কিন্তু 3 পিস পরে তো ঘুমাই। তাহলে আজ বোধহয় ইচ্ছে করে এমনটা করেছে। আজ পিচ্চিটাকে ভীষণ সুন্দর লাগছে। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলোকে কপাল থেকে সরিয়ে আলতো করে কথার কপালে একটা ভালোবাসার পরম স্পর্শ এঁকে দিই। এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ? মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। কথার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করেছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নিই। হয়তো কথা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারোর জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী আর সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতে চোখ কচলিয়ে কচলিয়ে সে উঠল। কি ব্যাপার, আবার কে লিপস্টিকের দাগ কেন? আর তুমি আবার বিছানায় কেন শুয়েছ? আমার না খুব ভয় করছিল।
আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘোরে আপনি যে এত ডেভিল! না, ডেভিল না, শুধু ডেভিলের বস। আর লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে kiss- এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি। থাক, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছা করেই করেছেন? এই পিচি, চুপ করবে? মিথ্যে বলতে লজ্জা করছে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছ? শাড়ি পরতে পারো না, আবার এসেছো বিয়ে করতে। আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটাকে গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম কথাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল কথা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়েই তো বাবা মাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলেছি তোকে আমি ডিভোর্স দেব? তারপরও কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস, তাহলে প্রয়োজনে তোকে আমি খুন করে জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারে সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিইনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনই আপনার পথের কাটা হতাম না। আপনার বাড়ি দাসী করে রেখে দিয়েন পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন। তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আসি, কি করব, ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা বোধহয় ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন বাবা মা জান্নাতকে নিয়ে নানির বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথী আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলোকে ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। কথা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ আমাদের এই রুমে আজ রাতে আমাদেরকে বিরক্ত করতে আসবে না। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে যেও। কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য? কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠোঁটজোড়া সাথীর ঠোঁটজোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই কথা খাবারে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করেই। আমি সাথীকে ছেড়ে দিই। কথার দিকে তাকিয়ে বুঝতে পারলাম কথা কাঁদছে। কথা ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু কথা জানতো না আবার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। কথা খাবার রেখে চলে গেল, চোখ দিয়ে পানি পড়ছে দেখা গেল কথার। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথীর বিয়ের পরের কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পরে বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারোর চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আবার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ তুমি আমার কথা?
দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ায় মায়ের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো, তুমি তো সব দেখো। আল্লাহ মাবুদ, আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমাকে কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে দাও, আরো কষ্ট দাও। আল্লাহ, আমি যা সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে নেবে না, আর আমি এতটাই অভাগী, জন্ম নেয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো, আর কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে, আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে, আর কত কাঁদলে তোমার রহমান রহিমের দয়ার সাগরে টান লাগবে। তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি, তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো। আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না, হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও, আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি কি দেখো না গো আল্লাহ? কষ্ট দেবে দাও, আরো দাও, কিন্তু আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে দিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়, তুমি তো দেখেছো, আমাকে 3 বার থাপ্পড় দিয়েছে, 3 বারেই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় তো মারেনি, আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না আল্লাহ। তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দির এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি আল্লাহ। আমি এদিকে দরজার ওপাশ থেকে কথার মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী। তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে যাও, তাহলে ফল কাটার ছুরি নিয়ে বলো এটা আমার গলায় চালিয়ে দেবে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের ওপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে আমার শার্টটাকে ভিজিয়ে ফেলেছে। সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটায় ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্য নয়। এই রাজ, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেব। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনো দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ, মরার কথা বলবে না। আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আচ্ছা রাজ, তোমায় একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়ল যে সাথীর নিঃশ্বাস আবার মুখের মধ্যে আছড়ে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে
একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আবার আর কিচ্ছু মনে নেই, তবে কে যেন দরজাটাকে চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটার ফোন। আমি ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কটা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দে। কাম সেরেছে। সাথী এখনো আমার বুকে শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কোরবানি করবে। আমার মাথা কিছুতেই কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমোবে? এবার তো ওঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? আরে বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কোরবানি করবে আমাদের আজকে। যাও, হবার হবে। বুক থেকে সরো, শাড়িটাকে পরে নাও। সাথী শাড়িটাকে ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসার গেটটা খুলতেই বাবা আমাকে বললেন, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়েটাকে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। হঠাৎ আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তাড়া আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। কথাটা বলেই সাথী সেখান থেকে চলে গেল। কথাকে ছোট্ট করে ধন্যবাদ দিলাম। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে। কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলে সাথী ফোন দেয় এবং বলে কথাকে যেন গাড়ি করে কলেজে পাঠাই। সাথীর কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলে উঠল, কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল? হসপিটালে গিয়ে দেখি মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মুখটা অনেক মায়াবী লাগছে তার। আজ কেন জানি বুক ফেটে কান্না আসতে চাইছে। আজ তো আমার সুখের দিন। পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ কথার দাফন। কথার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজকে কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। কথাকে দাফন করে আসলাম। সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইল। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি সাথী, যদিও বা করে থাকো, সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। সাথী চলে গেল। কথার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘোরে। কেমন যেন উদাসীন লাগে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথেই থাকবো। সাথীকে ফোনে না পেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজাটা খোলা। আমি সরাসরি সাথীর রুমে গেলাম। সাথীর রুমের কাছে যেতেই দরজার ভিতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। আমার বাবুটা কি? ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা... কথাটা বলে সাথীর ঠোঁটজোড়ার সাথে সজীবের ঠোঁটজোড়াকে মিলিয়ে দিল। এই সব দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাচ্ছে কাল নেগেটিটাকে খুন করে ফেলি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথে কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা রাজকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেল। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানটার সাথে সাথে
অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটাকার, এখন শেষ একটা কাজ। আমার জন্য পাগল রাজকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এই মাসেই পূরণ হবে। কথাগুলো শুনে বুকটা চিনচিন করে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করে ফেলি। এদের জন্যই আবার স্ত্রী আজকে পরপারে, কিন্তুটা এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আজ বাইক চালাচ্ছি আর কথার কথা ভাবছি। মনে হচ্ছে কথা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়ছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, রুমের মধ্যে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচ্চিটাকে দেখতে পাই। খেতে গেলেও মনে হয় কে যেন আমাকে বলে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটাকে ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড মিস করছি। বাবুটা আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিন করে ব্যথা করছে। এতগুলো। আর কিছুদিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কের মধ্যে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারত, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই। চলো না বিয়ে করে নিই। তোমাকে ছেড়ে রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছে তোমাকে আপন করে নেয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিলাম। আমার আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। যে কেউ দেখলে কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সবকিছু দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ নেব। তার আগে দেখ ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথে অন্তঃসত্ত্বা। তাই বুঝে নে কি করবি তুই। পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথী আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ছবি তুলে রেখেছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিস এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে কথার ছবিটাকে বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গেছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারোর রেহাই নেই। পরের দিন কথার পছন্দের নীল শার্টটাকে বের করতে আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা কথার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটা। প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম, কাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমার বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি, মা বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকিটা জীবন কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেননি, সে কিভাবে সুখী হবে? প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম মিলিত হলাম, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম।
মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার রবকে, আমার বরকে আমার করে দেওয়ার জন্য। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখতাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দিই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে রাজ যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। পিছন দিকে তাকাতেই দেখি কথা কান্না করছে। এই কথা, কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। মা, কথা বলো না, কথা কান্না করছে। ওকে না, আমি খুব কষ্ট দিয়েছি মা। মা বাবাকে নিয়ে হসপিটালে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়ে ঘুমাই। শালার ডাক্তার আমাকে নাকি বলে আমি নাকি পাগল হয়ে গেছি। শালার ডাক্তার লেখাপড়া করে পাগল হয়েছে, আর আমাকে বলে আমি নাকি পাগল হয়েছি। কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলেছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে জোর করে রুমে এসে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর কথা। নার্সকে জিজ্ঞাসা করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ কথার সাথে। কথাটা বলেই কিসের যেন একটা ইঞ্জেকশন দিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখি কথা আবার দিকে চেয়ে হাসছে। বাবা মা এসেছে। বাবাকে বললাম, বাবা, আমার না এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। সাথী তোমাদের বৌমাকেও সাথে করে নিয়ে চলো। ও বাবা, কাঁদছো কেন বাবা? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, জানো এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা, ও বাবা, আমাকে নিয়ে চলো না বাবা, আমি থাকবো না এখানে। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল। তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। সব সময় কথার সাথেই কথা বলতাম। এদিকে আজ মা বাবা আমাকে নিতে এসেছে। এখন কথা আমার সাথে কথা বলে না। আমি জানি কথা মারা গেছে। বাবা মা বাসায় নিয়ে এসে বলল, তুমি 5 বছর ধরে পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। 2 বছর অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকে ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি, আর এখন বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলাম আমাকে কোনো না কোনো জব করতেই হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথার স্মৃতি আমাকে ঘুমোতে দেয় না। কথার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে কথার ছবি বুকে নিয়ে ঘুমাই, খুব কষ্ট হয়। মাঝ রাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবী চাহনি! মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে আমি দেখতে পাচ্ছি। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে শুরু করতে হয়। আমার নাম তাসমিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আপনি কি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার।
এই নাও চকলেট। আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড, তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দেবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরি। কান ধরো, কান ধরো, কান ধরে বলো রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা নামের অর্থ হলো রানী? আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলো লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, আমার কথা বোঝনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছ যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। এই যে কান ধরছি, আবার ভুল হয়ে গেছে, আর কখন এমন ভুল হবে না। মামুনি, এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো। দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসেনি। হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রায়সাকে কোলের মধ্যে নিল। রায়সা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা রায়সা আর রিচিকে নিয়ে গাড়িতে করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড় হতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল। কথার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডক্টরের রুমে গিয়ে দেখি সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। এদিকে আমি একজন ডক্টরকে নিয়ে বাবাকে দেখালাম। ডক্টর বলল, এমন কিছু না, প্রেশারটা সামান্য একটু বেড়েছে। বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভিতরে চিনচিনে ব্যথা করছে। ডক্টরের রুমে গিয়ে বললাম, ডক্টরবাবু, মেয়েটার কি হয়েছে? স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমারও কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। ডক্টর সাহেব, আমি রক্ত দেব। আবার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডক্টর তাড়াহুড়ো করে আমাকে নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রায়সাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রায়সার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রায়সাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রায়সার মা, কিন্তু মানুষটাকে খুবই পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কিরে বাবা, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? হ্যাঁ, চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটাকে এলিয়ে দিলাম। পরের দিন হঠাৎ কে যেন দরজায় নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আবার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা,
আমি তোমাকে ভালোবাসি কথা, বড্ড বেশি ভালোবাসি। আমি আবার ভুলটা বুঝতে পেরেছি কথা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া সত্যি বাঁচব না। প্লিজ ছেড়ে যেও না আমায়, প্লিজ। আবার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে কথার ছবিটা ভেঙে পড়ে গিয়েছে। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি কথাকে নিয়ে বাজে কোনো স্বপ্ন দেখেছি। কথার মুখটা বারবার ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছেন। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো। রায়সা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। অজানা একটা প্রশান্তি যেন আমাকে ছুঁয়ে গেল। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবারও চোখের মধ্যে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, কথা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজে হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, সে আবার বেঁচে আছে। কথার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই কথা নাম ধরে ডাকতে গিয়েও গলাটা কেমন যেন আটকে এলো। আমি কিচ্ছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছেন। কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে রায়সার জন্মদিনের কেক কাটার পর কাঁধে কারোর হাতে স্পর্শ পেলাম। পিছন দিকে তাকাতেই দেখি কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। এটা আমার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটা আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিচ্ছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রায়সা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে কথা স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মনে হচ্ছে এটাই কথা। এটাই আমার পিচ্ছি বউ কথা। এখন প্রায়ই তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, এটা কথা। পরে খবর নিয়ে জানতে পারি সে নাকি অফিসে যায়, নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড় করাতে বললাম, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আসলে আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না। আমার কথা, আমার মন বলছে, প্লিজ আমাকে মিথ্যে বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার রাজ? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার কথা কে? এসব কি বলছেন? আপনি এসব বলতে এখানে এনেছেন আমাকে? ছি, লজ্জা করে না? আমি মিথ্যে বলছি না। কি আশ্চর্য! আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য! আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ কথা, তুমি আমার কথা বলো। তুমি মিথ্যে বলছো। আমার মন কখনো মিথ্যা কথা বলে না। কথাটা বলে কথার হাতটাকে ধরে ফেললাম। কথা হাতটাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? এই আপনার কি বউ নেই? জানেন না আমার স্বামী আর দুটো মেয়ে আছে? তারপরেও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি। জন্মের দোষ রয়েছে আপনার। এদিকে তানিয়া, যাকে কথা ভেবে নিজের অজান্তেই হাতটাকে ধরে ফেলেছিলাম, সে তো আমার কথাটা। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য
আবার বাবা মাও কথা শুনল। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটাকে নিয়ে বুকের মধ্যে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনায় ছিলাম, জানি না আর কতটা কষ্ট পাব। আল্লাহ আমাকে আরো কষ্ট দেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলেছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরা। কিন্তু না, সেটা আমারই ভুল। কারোর মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব কিছু লেখা আছে। আবার বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে, বারবার কথার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছি আমি ঠিক জানি না। পিছন থেকে কে যেন ডাকছে। পিছনে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি তার দিকে। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা কথা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর আমাকে বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার কথা, তোমার কিছু হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচান। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। শত চেষ্টা করে চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কানে ভেসে আসছে কথার আহাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কথাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে রাজের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। বাবা, বাবা রাজ অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া বাঁচবো না, ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে? মা, মা, আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। কথার মুখে রাজের দুর্ঘটনার কথা শুনে রাজের বাবার পায়ে কই গো রাজের মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের রাজ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কথা কাঁদছে। রফিক সাহেবও এসেছেন, কথাকে বোঝাচ্ছেন। মা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই তো আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা রাজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই প্লিজ ডাক্তার বলুন আমার স্বামী কেমন আছেন? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। ডাক্তারের কথা শুনে কথার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডক্টর, আমি কি রাজের সাথে দেখা করতে পারি? এদিকে কথা ডাক্তারের কথা মতো রাজের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে। আচ্ছা, কথার কাছে রাজের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু ভাবতে না পেরে রাজের পা দুটি জড়িয়ে কাঁদতে লাগলো। রাজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচেই যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে, জানো? তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি
তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই তো আমার জীবন, আমার বেঁচে থাকার সম্বল। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনা করতে পারি না। এদিকে পিছন থেকে এসব দেখে নার্স নিজের অজান্তেই, বোন প্লিজ এভাবে কান্না করবেন না, আল্লাহকে ডাকুন, রোগীর ক্ষতি হবে। বাসা থেকে ফোন দিল। রাইসা নাকি খুব কাঁদছে তার বাবার জন্য। কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে রাজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতে এক লোক বলল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবার অ্যাক্সিডেন্ট করেছে, তাও আমার জন্য, তুমি আমাকে বাবা রাখতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমার বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখিয়ে বলেছ ওটা তোর বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম, সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি বাবাই তুমি আমাকে ছেড়ে করতেও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তাদের বাবাকে জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার রাজের কথা মনে পড়ছে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো রাজ একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। ডায়েরিটা খুলে চমকে গেলাম। ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি, সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝ রাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা তারা হয়ে যায়। তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাগিনীকে তারা যেন কোনো কষ্ট না দেয়। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে। এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে, যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছে করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতো কাউকে দেখলাম, তখন সত্যিই ভেবে নিয়েছিলাম আল্লাহ হয়তো আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখনই শুনেছিলাম তুমি কথা দাও, আমাকে চেনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরল আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন কলিজাটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তেই পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়াপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।
কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখায় শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়াপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আজকে কথার একটা মিথ্যার জন্যই রাজ মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার। মা রাগ করে না, খেয়ে নাও। আমাকে আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছ, সাথে আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে খাবো না। ভাইয়া, রাজ বাঁচবে না। রাজকে ছাড়া আমিও যে বাঁচবো না। কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে দেখতে পারি না। মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্ট্রাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলায় লকেট দেখেই চিনে ফেলেছি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিষ্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটাকে রক্ত আমার শার্ট ভেজে যাচ্ছিল, তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীরেই ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর রাজের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে কথার বানিয়ে রাজের বাড়িতে পাঠাই, আর রিচি পায় তার মাকে। রিচির বাবার রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি, কিন্তু এর জন্য যে রাজের মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনোই এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। মম মম চলো না বাবার কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। বাবা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। নিজের স্বামীর সাথে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি রাজকে ছাড়া বাঁচবো না। মারে, কেমন আছিস? আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবার সাথে কথা বলছি? কথা বলবেন না, বাবাই রাগ করবে। ও বাবাই, বাবাই তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই, স্কুলে সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইজা কান্না করছে? কিন্তু বাবা, কথা বলো প্লিজ, কথা বলো। আর চুপ করে থেকো না, আমাকে বুকে নাও। তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই, বাবাই এত অভিমান কিসের তোমার? মা কাঁদছে বাবাই। বাবা, মা তোমার জন্য রাতে অনেক কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে, ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে। কথা বলবে না আমার সাথে? বাবাই, আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দেবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি খুব রাগ করব, আমি খাবো না কিন্তু। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে খুব ব্যথা করছে বাবাই। ও বাবাই, বাবাই। কথাটা শুনে কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই বলে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। রাজের স্যালাইন নেওয়া।
কথা ভাবতে পারছে না রাজ মারা গেছে। সবাই কান্না করছে, কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, বাবাই, বাবাই কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আমাকে পাপ্পি দেবে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখে পানি ডাকে না? ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো বাবাই, দেখো আমার সাথে অভিমান করেছে বাবাই, আমাকে কোলে নেয় না, আদর করে না, আমার খুব কষ্ট হয়। বাবাই, ও বাবাই, কথা বলো। মা, মা, দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। বাবাই। এদিকে সবাই রাজের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। কথা কথা বাকরুদ্ধ হয়ে গেছে, ফেল ফেল করে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে। কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য রাজ সারা জীবনের জন্য হারিয়ে গেল কথার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায় বলো না। রাইসার কথাটা শুনে কথার কষ্টে বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কথা। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কথা। রাইসাকে কি বলবে? সে উত্তর যে কথার কাছে নেই। এদিকে রাজকে কবরে নামালে কথা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে থাকে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। কি হয়েছে মা, তুই কাঁদছিস? বাবা, বাবা রাজকে কবর দিয়ে দিচ্ছে। রাজকে প্লিজ কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা, সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখছিস। রাজ বেঁচে আছে, ডাক্তার আল্লাহ ওকে ডাকতে বললো। আমি জানি তুই রাজকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকে ভালোবেসে গিয়েছিস। বাবা, রাজ কোথায়? রাজের বেডে। কথা দৌড়ে রাজের বেডে গিয়ে দেখে রাইসা রাজের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্লাইন যাচ্ছে। কথা রাজের কপালে চুমু দিয়ে রাজের পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। বোন প্লিজ এভাবে কান্না করবেন না, আল্লাহকে ডাকুন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। কথা 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে দুটি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার আর কোনো দরজা নেই। এই ভিখিরিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনো দিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের দৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশি রাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছ। এই কথা বলে মোনাজাত শেষ করলাম। ভোরের আলো পড়তে কথার ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে যায় রাজের বেডে। কথা গিয়ে দেখে রাজের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল, কথা চিল্লায়ে কাঁদছে, না
আমার রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। রাজের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। কথা রাজের পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে রাজের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কথা চেয়েই দেখে রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এদিকে রাজ বলছে, আমি কি আমার পিচ্ছি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্ছি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্ছিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। এই কি করছো? শার্ট ভিজে গেল তো। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডক্টরকে সবকিছু বলে ডক্টরের সাথে এই প্ল্যানটা করেছি। তবে অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যিই যদি আমি হারিয়ে যেতাম? কি বলছো? চুপ। তাহলে আমার কি হবে? এখনো তো বাসর রাত বাকি, আর এখন আমি আর কিন্তু পিচ্ছি না। আমি হেসে দিয়ে কথাকে জড়িয়ে ধরলাম। বাবাই মাকে আদর করবে, আমায় আদর করবে না?